প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা মনোবিজ্ঞানের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে প্রেষণা বা মোটিভ। আমরা এই আলোচনায় প্রেষণা বা মোটিভ বলতে কী বোঝায় এবং তার বৈশিষ্ট্যগুলি বা কী, এই সম্পর্কে কিছু বক্তব্য তোমাদের সামনে রাখার চেষ্টা করব। তোমরা দেখবে যে আমাদের জীবনে আমাদের চাওয়ার কিন্তু শেষ নেই। আমরা কেউ বিদ্বান হতে চাই, আবার কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, আবার একই রকমভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য চায়, যার পিপাসা লাগে সে জল চায়। এই রকমভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চাহিদা থাকতে পারে। মানুষের এইসব যে নানা চাহিদা, এই চাহিদাগুলোর মধ্যে কতগুলি মানুষকে স্বল্পকালের জন্য বিশেষ কোনো কাজে নিয়োজিত রাখে। আবার কোনো কোনো চাহিদা আছে যেগুলি দীর্ঘকাল ধরে, এমনকি সারা জীবন ধরে তাকে তার কাজে অনুপ্রেরণা দিয়ে থাকে। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, যৌন চাহিদা প্রভৃতি সহজ যে চাহিদা, এগুলি হচ্ছে প্রেষণা থেকে শুরু করে বিবাহ স্পৃহা, রাজনৈতিক উচ্চাভিলাষ, নেতৃত্বের চাহিদা ইত্যাদি জটিল প্রেষণাও আমরা দেখি। এইসব প্রেষণা বা চাহিদা বাহ্যিকভাবে কিন্তু কখনো দেখা যায় না, তবে মানুষের আচার আচরণ, কথাবার্তা বা তার কাজকর্মের মধ্যে এইসব প্রেষণার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। প্রাণী যা করে বা যে আচরণ প্রকাশ করে তার মাধ্যমেই তার এইসব প্রেষণার উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কোনো আচরণের পেছনে সাধারণত দুই ধরনের উপাদান কার্যকরী হয়। প্রথম শ্রেণীর যে উপাদান, তার মধ্যে হলো সংলক্ষণ বা ট্রেডস, অভ্যাস এবং সাধ্য বা সামর্থ্য। আর দ্বিতীয় শ্রেণীর উপাদানের মধ্যে হলো যে একটি সাময়িক কার্যপ্রক্রিয়া। প্রথম দিকে প্রেষণাকে মানুষের কল্পনা, প্রত্যক্ষণ এবং বিচক্ষণ ক্ষমতা হিসাবে ব্যাখ্যা করা হতো মনোবিজ্ঞানে, কিন্তু পরবর্তীতে এই জাতীয় ব্যাখ্যার পরিবর্তন ঘটে। এই সময়ে ফ্রয়েড ও ম্যাকডুগাল মানুষের আচরণের পেছনে যৌন প্রেষণার মতো আরও কতগুলি সহজাত প্রবৃত্তি ও সর্বজনীন তাড়না শক্তির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এর ফলে মনোবিদ্যায় এই প্রেষণার আলোচনা গুরুত্ব বৃদ্ধি পায়। আমাদের দৈনন্দিন জীবনে প্রেষণার প্রতিশব্দ হিসাবে আমরা প্রবণতা, কামনা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, তৃষ্ণা, ভালোবাসা ইত্যাদি শব্দের ব্যবহার লক্ষ্য করি। তবে এর প্রত্যেকটি শব্দ এক একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। মনোবিজ্ঞানীরা প্রেষণা শব্দটিকে এই সব শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহার করে থাকেন, কারণ বৈজ্ঞানিক আলোচনার সকল ক্ষেত্রে প্রেষণা শব্দটিকে একটি নির্দিষ্ট অর্থেই ব্যবহার করা যেতে পারে। প্রেষণা শব্দটিকে শাব্দিক অর্থে ব্যবহার করা হয়, কারণ এটি কামনা ও কর্মপ্রেরণা এই দুটি অর্থ বহন করে। সাধারণ অর্থে প্রেষণা এমন একটি জৈব মানসিক আচরণকে বোঝায় যা উদ্ভূত হয় অভাববোধ থেকে এবং কেবলমাত্র লক্ষ্য অর্জনের প্রতি তা প্রাণীকে পরিচালিত করে। এজন্য প্রেষণাকে কর্মের উৎস ও কর্মকে জিইয়ে রাখার প্রক্রিয়াও বলা হয়ে থাকে। মনোবিজ্ঞানীরা প্রেষণাকে আচরণের তিনটি বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত করে ব্যবহার করেন। এই তিনটি বৈশিষ্ট্যের প্রথমটি হলো কর্ম সম্পাদনে শক্তির পার্থক্য। কর্মস্পৃহা বেশি হলে মানুষ কাজে বেশি শক্তি ব্যয় করে থাকে, আর কর্মস্পৃহা কম হলে মানুষ কম শক্তি ব্যয় করে। যেমন আমরা দেখি যে ক্লাসে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা কোনোদিন খুব দ্রুত হাঁটে, আবার কোনোদিন খুব ধীরে ধীরে হাঁটে। এইভাবে ব্যক্তির মধ্যে কর্মস্পৃহা যখন প্রবল থাকে তখন তার আচরণে বেশি শক্তি ব্যয় হয়, আর কর্মস্পৃহা যখন দুর্বল হয় তখন আচরণে কম শক্তি ব্যয় আমরা লক্ষ্য করি। দ্বিতীয় যে দিকটির কথা বলা হয় সেটি হচ্ছে আচরণের গতির পরিবর্তন। প্রেষণা শক্তির পার্থক্যের জন্য আচরণের গতি পরিবর্তিত হয়ে থাকে। একই অবস্থায় একই পথে চলার সময় কোনো দিন হয়তো খাবারের দোকানে, আবার কোনো দিন হয়তো বইয়ের দোকানে আমাদের বসার প্রয়োজন হয়,
আবার কোনো দিন হয়তো একই সময়ে বন্ধুর জন্য গাছতলায় দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করতে হয়। অর্থাৎ এইভাবে আচরণে আমাদের গতির পরিবর্তন লক্ষ্য করা যায়। তৃতীয় যে দিকটির কথা বলা হয় সেটি হচ্ছে অধ্যবসায়ের তারতম্য। প্রেষণা শক্তির পার্থক্যের কারণেও আমাদের অধ্যবসায়ের তারতম্য ঘটে। যেমন একটি প্রবন্ধ পাঠ করার সময় আজ হয়তো একবার কোনো পত্রিকা বিতরণী কেন্দ্রে উপস্থিত হতে হলো, কিন্তু সেখানে কোনো তথ্য পাওয়া গেল না। বিষয়টি তেমন জরুরি নয় বলে অন্য কোথাও আর খোঁজ করা হলো না। কিন্তু যদি এমন একটি প্রবন্ধ হয় যেটি খুবই প্রয়োজনীয়, তাহলে হয়তো বিভিন্ন দোকানে খোঁজে করে কোথাও না পাওয়া গেলে বন্ধুদের কাছে জিজ্ঞাসা করা হয়। আবার এমনকি শেষ পর্যন্ত পত্রিকা অফিসে বা প্রকাশকের সাথেও এই পত্রিকার জন্য যোগাযোগ করা হয়। প্রেষণার ক্ষেত্রে আচরণের শক্তি, গতি পরিবর্তন এবং অধ্যাবসায়ের ব্যাখ্যা করতে গিয়ে মনোবিজ্ঞানীরা ধরে নিয়েছেন যে বিভিন্ন সময়ে আমাদের আচরণ বিভিন্ন উদ্দেশ্য বা প্রেষণার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। প্রেষণা শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এতে সবসময় তিনটি অবস্থা বিরাজ করে। প্রথম, এটি শরীরের অভ্যন্তরের একটি উত্তেজনাশীল অবস্থাকে বোঝায় যা প্রাণীকে কোনো কাজে প্রবৃত্ত করে থাকে। দ্বিতীয় অবস্থা হলো প্রেষিত আচরণ। এই অবস্থায় প্রাণী শরীরের অভ্যন্তরীণ উত্তেজনা দূর করার জন্য যে আচরণ প্রকাশ করে তাকে সাহায্যকারী আচরণ বলা হয়। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত কাজ, আর সাহায্যকারী আচরণের মাধ্যমে প্রাণী যে লক্ষ্যবস্তু অর্জন করে তার দ্বারা অভ্যন্তরীণ অস্থির অবস্থা দূর করতে সে সক্ষম হয়। এই লক্ষ্যবস্তুই হলো প্রেষণার তৃতীয় অবস্থা। একে চাহিদার তৃপ্তি বা সন্তুষ্টি বলা হয়। প্রাণী বিশেষের জীবনে যে কোনো প্রেষণাতে এই তিনটি অবস্থা পর্যায়ক্রমে চক্রাকারে আবর্তিত হয়ে থাকে। একেই বলা হয় প্রেষণা চক্র বা সাইকেল অফ মোটিভেশন। প্রেষণা প্রাথমিক অবস্থা সৃষ্টি হয় অভাববোধ থেকে। অভাববোধের কারণেই প্রাণী শরীরের ভেতরে অস্থিরতা অনুভব করে। এই অস্থিরতাই তাকে কাজে নিয়োজিত করে থাকে। অস্থিরতা দূর করার জন্য তার মধ্যে যেসব আচরণ প্রকাশ পায় তাই হলো সাহায্যকারী আচরণ, কারণ এই আচরণ তার অস্থির অবস্থাকে দূর করতে তাকে সাহায্য করে থাকে। এটিই হলো প্রেষণা চক্রের দ্বিতীয় অবস্থা। আর এই সাহায্যকারী আচরণের মাধ্যমে অস্থিরতা দূর করার জন্য সে যে লক্ষ্যবস্তু প্রাপ্ত হয় তাকে বলা হয় প্রেষণা চক্রের তৃতীয় অবস্থা। লক্ষ্যবস্তু প্রাপ্ত হলে তা উপভোগের মাধ্যমেই উত্তেজনার প্রশমন হলে যখন প্রাণী পরিতৃপ্ত হয় এবং বিশ্রাম পায়, কিছু সময়ের বিশ্রামের পর আবার তার মধ্যে সৃষ্টি হয় প্রেষণা। আবার প্রেষণা চক্র চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রাণীর জীবনে এইভাবে প্রেষণা চক্রের অবস্থাগুলি আবর্তিত হতে থাকে। প্রেষণা সৃষ্টির পেছনেও বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথমত, এটি জীবের শরীরের অভ্যন্তরের কোনো অভাববোধের থেকে সৃষ্টি হতে পারে। শরীরের ভেতরে এমন কোনো উপাদানের অভাব ঘটতে পারে যার ওপর প্রাণীর সুখ স্বাচ্ছন্দ্য এমনকি বেঁচে থাকাও নির্ভর করে। এইরূপ কোনো উপাদানের অভাব ঘটলেই প্রেষণার সৃষ্টি হয়। যেমন প্রাণীদেহে টিস্যুর প্রয়োজনে কোনো উপাদানের অভাব ঘটলে শারীরবৃত্তীয় তাগিদ বা জৈবিক প্রেষণার সৃষ্টি হয়। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপনার ফলে প্রাণীর মধ্যে প্রেষণার সৃষ্টি হয়। যেমন আবহাওয়ার পরিবর্তন ঘটলে, বাইরের তাপমাত্রার হ্রাস বৃদ্ধি ঘটলে, কোনো রকম আঘাতের দ্বারা প্রাণী দেহে বেদনা সৃষ্টি করলে, কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে এমন কোনো নতুন পরিস্থিতির আবির্ভাব ঘটলে প্রেষণার সৃষ্টি হতে পারে। কোনো জৈবিক তাড়নার ক্ষেত্রে গ্রন্থিরসের ক্ষরক কিংবা অভ্যন্তরীণ কোনো রাসায়নিক পরিবর্তন প্রাণীর মধ্যে প্রেষণার সৃষ্টি করতে পারে। যেমন রক্তে যৌন রসের আবির্ভাব ঘটলে যৌন প্রেষণার সৃষ্টি হয়। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একটি ধারণা, সেটি হচ্ছে মোটিভেশন বা প্রেষণা বলতে কি বোঝায়, তার বিভিন্ন দিক, স্বরূপ, বৈশিষ্ট্য, উৎপত্তি ইত্যাদি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম। মনোযোগ সহকারে তোমরা এই এপিসোডটি শোনো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো, তোমরা সাবস্ক্রাইব করো।
আজকের মতো মোটিভ বা প্রেরণা সম্পর্কে মনোবিজ্ঞানের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।